গুড মর্নিং সবাইকে। কিছুক্ষণ ওয়েট করা হয়ে গেছে, আমরা আর দেরি না করে এবার শুরু করে দিচ্ছি তাহলে। আচ্ছা, এর আগের দিনের ক্লাসটাতে আমরা মোস্ট প্রবাবলি পিছন দিক থেকে এসেছিলাম, তো আজকে তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা সামনের দিক থেকে আসি। তাহলে অনমিত্রা, তোকে দিয়ে শুরু করছি। কোয়েশ্চেন নাম্বার 1, জুন 2016, এটা বল। Yes, sir. A mouse carrying two alleles of insulin-like growth factor 2 is normal in size, whereas a mouse that carries two mutant allele lacking the growth factor is dwarfed. The size of the heterozygous mouse carrying one normal and one mutant allele depends on the parental origin of the wild-type allele. Such pattern of inheritance is known as, এটা আমার মনে হচ্ছে জিনোমিক ইমপ্রিন্টিং হবে, কারণ এই ক্ষেত্রেই মানে প্যাটার্নাল আর ম্যাটার্নাল ইনহেরিটেড জিন, মানে জিনের ফেনোটাইপ গুলো চিলড্রেনদের মধ্যে আসে। হ্যাঁ, এখানে যখন এই কথাটা পরিষ্কার বলে দিয়েছে যে size of the heterozygous mouse carrying one normal and one mutant allele depends on the parental origin of the wild type allele, মানে কোন পেরেন্টের থেকে আদৌ এই ওয়াইল্ড টাইপ অ্যালিলটা আসছে তার উপর ডিপেন্ড করছে। যদি এটা এমনি নর্মাল মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন ফলো করতো, তাহলে মা বা বাবা যার থেকে ওয়াইল্ড টাইপ অ্যালিলটা আসতো তাতে কিছুই ম্যাটার করতো না। কিন্তু যখন এই ব্যাপারটাই ক্লিয়ারলি এখানে লেখা আছে, সো দিস ইজ ডেফিনেটলি আ কেস অফ জিনোমিক ইমপ্রিন্ট। কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 2। এটা তাহলে অঙ্কিতা কারার বলবে। স্যার এটা পারিনি, পরেরটা পেরেছি। না, এটা আমাদের আগে তো এটা করতে হবে। কি বলছে প্রশ্নটা? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। ওকে, প্রথমে বলছে কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স রেজাল্টস ইন আ রেঞ্জ অফ মেজারেবল ফেনোটাইপস ফর আ পলিজেনিক ট্রেট। ওকে, প্রথম কথা, কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের ক্ষেত্রে সেই ট্রেটগুলো সবই পলিজেনিক, এটা নিয়ে কোনো আমাদের ব্যাপার নেই। এবং কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স এই জন্যই বলা হচ্ছে কেননা যে ফেনোটাইপ তারা প্রডিউস করে সেটা মেজারেবল, মানে কোয়ান্টিফাই করা যেতে ও পারে, যে এই আচ্ছা। কথাটা বলেছে। ঠিক আছে, অতএব এটা ট্রু স্টেটমেন্ট, এটাতে কোনো ইনকারেক্ট বলে কিছু নেই। Polygenic trait often demonstrate continuous variation. Obviously polygenic trait এর ক্ষেত্রে জিনের কম্বিনেশন কিরম আছে তার উপর কন্টিনিউয়াস ভ্যারিয়েশন ওদের হতে থাকে, এটাও ট্রু স্টেটমেন্ট। Certain alleles of quantitative trait loci QTL have an additive effect on the character or trait. আমরা কোয়ান্টিটেটিভ জেনেটিক্স পড়তে গিয়ে তখন বিভিন্ন ধরনের এফেক্টের কথা পড়েছিলাম, অ্যাডিটিভ এফেক্ট, মাল্টিপ্লিকেটর এফেক্ট ইত্যাদি। তো কাজেই এমন অনেক অ্যালিল রয়েছে যারা কিনা অ্যাডিটিভ এফেক্ট শো করে। চারেতে কি বলছে? অ্যালিলস গভর্নিং কোয়ান্টিটেটিভ ট্রেটস ডু নট সেগ্রিগেট অ্যান্ড অ্যাসর্ট ইন্ডিপেন্ডেন্টলি। এইটা একদম ভুল কথা হয়ে গেল। তারা অন্যান্য মেন্ডেলিয়ান যে প্যাটার্ন ফলো করা জিনের মতোই তারাও ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট শো করে, প্রোভাইডেড দে আর লোকেটেড অন ডিফারেন্ট ক্রোমোজোমস। ওকে, কিন্তু এখানে একদম ভুল স্টেটমেন্ট এটা লিখে দিয়েছে, সো অবভিয়াসলি এইটাই একমাত্র আমাদের ইনকারেক্ট স্টেটমেন্ট। পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, অনুষ্কা, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ স্যার। What is the genotype of a male Drosophila fly that has yellow body color and red eyes? Brown Y plus is dominant over yellow Y and red W plus is dominant over white W. Both are carried on X chromosome. Which তো এখানে Y plus তাহলে রেসপন্সিবল ফর ব্রাউন, আর অনলি ওয়াই ইজ রেসপন্সিবল ফর ইয়েলো, আর ডাব্লিউ প্লাসটা রেসপন্সিবল ফর রেড, আর ডাব্লিউটা রেসপন্সিবল ফর হোয়াইট। তো সেই জন্য, আর যেহেতু বলেছে যে বোথ আর ক্যারিড অন এক্স ক্রোমোজোম,
তাহলে ওই অপশন ওয়ানে যেটা আছে এক্স W+Y আর ওয়াইটা ওয়াই ক্রোমোজোম, ওইটা মানে অপশন ওয়ানটা ঠিক মনে হয়েছে। আচ্ছা, দেখি এখানে তো অপশন 3 দেয়া আছে, তাহলে কি আনসার হবে? আচ্ছা, ব্রাউনটাকে বলছে ওয়াই প্লাস, ইয়েলো হচ্ছে ওয়াই, আর রেড হচ্ছে ডাব্লু প্লাস, আর হোয়াইট হচ্ছে ডাব্লু। বোথ আর ক্যারিড অন এক্স ক্রোমোজোম। এবারে বলছে হোয়াট ইজ দ্য জিনোটাইপ অফ আ মেল ড্রসোফিলা ফ্লাই দ্যাট হ্যাজ ইয়েলো বডি কালার। ঠিক আছে, ইয়েলো বডি কালার মানে হচ্ছে এক্স এর উপরে ওয়াই অ্যালিলটা থাকবে এবং রেড আই, রেড আই মানে হচ্ছে ডাব্লু প্লাস থাকবে, আর তার সাথে থাকবে হচ্ছে ওয়াই ক্রোমোজোম। একদম কারেক্ট। তাহলে ১ নম্বরের যে অপশনটা, দিস উইল বি কারেক্ট। এখানে যে সিএসআইআর প্রোভাইডের উত্তরটা দেয়া আছে, দিস ইজ রং। কেমন? এখানে ঠিক উল্টোটা দিয়ে দিয়েছে, এক্স এর মাথায় ডাব্লু আর ওয়াই প্লাস। সো এটা ভুল আনসার। আমাদের যেটা হ্যাঁ স্যার, অনুষ্কা বলেছে, উল্টোটা দেওয়া রয়েছে। একদম অনুষ্কা যেটা বললি সেটাই কারেক্ট আনসার। হ্যাঁ স্যার, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এরপরে অঙ্কুশ বল, কোয়েশ্চেন নাম্বার 4। Which one of the following statement is incorrect? First option হচ্ছে loss of genetic variation occurs within a small population due to genetic drift. The number of deleterious alleles present in the gene pool of a population is called genetic load. Third option হচ্ছে genetic erosion is a reduction in level of homozygosity. Fourth হচ্ছে inbreeding depression results from increased homozygosity for deleterious allele. স্যার আমার তো মনে হচ্ছে থার্ডেরটাই ঠিক হবে, জেনেটিক ইরোশন ইজ রিডাকশন ইন লেভেল অফ হোমোজাইগোসিটি। একদম, বিকজ জেনেটিক ইরোশনের ডেফিনিশন হচ্ছে ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইনক্রিজ ইন লেভেল অফ হোমোজাইগোসিটি অ্যান্ড ডিক্রিজ ইন লেভেলস অফ হেটারোজাইগোসিটি, সেটাকে জেনেটিক ইরোশন বলা হয়। তো এখানে ঠিক উল্টো স্টেটমেন্ট দেয়া আছে, বাকি এখানে 1, 2, 4 যেগুলো লেখা আছে সবকটাই কারেক্ট। সো 3 এর যে স্টেটমেন্টটা ওটাই একমাত্র স্যার ইনকারেক্ট। আমি নেটে যা দেখছিলাম তো ওখানে দেখাচ্ছিল যে, হ্যাঁ বল বল। স্যার এখানে দেখাচ্ছিল পার্টিকুলার একটা পপুলেশন মানে খুব কম হতে হবে, তার মধ্যে ডিলিটেরিয়াসটা কাজ করলেই হবে। হ্যাঁ দেখ, পার্টিকুলার স্পেসিফিক জেনারেলি লার্জ পপুলেশনের মধ্যে তো যেহেতু কি বলবো, ইন্ডিভিজুয়াল অনেক বেশি থাকার জন্য সেইখানে ইনব্রিডিং বা জেনেটিক ড্রিফট এই ধরনের ফ্যাক্টরগুলো সেভাবে অপারেটিভ হয় না। যে কোনো পপুলেশন যত স্মল হয় সেখানে ইনব্রিডিং হওয়ার চান্স বেশি হয় এবং জেনেটিক ড্রিফট হওয়ারও চান্স বেশি হয়। ইনব্রিডিং আর জেনেটিক ড্রিফট এই দুটোই হচ্ছে মেজর ফ্যাক্টর যার জন্য কিনা হেটারোজাইগোসিটি কমে হোমোজাইগোসিটি বেড়ে যেতে পারে। ঠিক আছে, ওই জন্য স্মল পপুলেশন ব্যাপারটা ওখানে সবসময়ই থাকবে। তো সেটা একদমই ঠিক পড়েছিস। তো কিন্তু সেই কারণের জন্য এইখানে ৩ নম্বরে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা অ্যাবসলিউটলি রং। বাকি এখানে 1, 2, 4 যা যা বলেছে সেগুলো ঠিকই আছে সবকটা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট স্যার এবার। জেনেটিক ইরোশনটা আরেকবার স্যার বলবেন? Genetic erosion is a reduction in levels of heterozygosity and increase in levels of homozygosity. আর এটা জেনারেলি স্মল পপুলেশনের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। আচ্ছা স্যার, ঠিক আছে। নেক্সট এবার চন্দন, তোর কাছে আসছি নেক্সট কোয়েশ্চেনটার জন্য, কোয়েশ্চেন নাম্বার 5। Yes, sir. A male mouse cell line has a large translocation from X chromosome into chromosome 1. When a GFP containing transgene is inserted in this chromosome 1 with translocation, it is often silenced.
However, when inserted in the other homolog of chromosome on that does not contain the translocation, it is almost always expressed. হুম, Which of the following phenomena best describe this effect? তো হুম, এখানে যে চারটে অপশন দেওয়া আছে, ফার্স্ট যেটা আছে জেনোমিক ইমপ্রিন্টিং। তো জেনোমিক ইমপ্রিন্টিং এ যেটা আমরা জানি যে ওই একটা অ্যালিল রিপ্রেসড মানে মিথাইলেটেড অবস্থায় রিপ্রেস থাকে, আর একটা ওই অ্যাক্টিভ থাকে যেটা মিথাইলেটেড থাকে, তো এটা হবে না। আর যেটা আছে জিন ব্যালেন্স, যেটা হচ্ছে সেক্স ব্যালেন্সড থাকে, মানে একটা এক্স ক্রোমোজোম হোক আর অটোজোম হোক সেটা ব্যালেন্স থাকে, তো এখানেও সেটা হবে না। হুম, আর সেক্স স্পেসিফিক যেটা এক্সপ্রেশন আছে ওটা তো ম্যাক্সিমাম এক্সপ্রেশন ভ্যালু অফ ওয়ান সেক্স সিগনিফিক্যান্টলি হায়ার দেন আদার সেক্স, এটা আমরা জানি, তো হুম। এটাও হবে না। আর লাস্ট যেটা আছে ডোসেস কম্পেনসেশন, এটাই একমাত্র হওয়ার এখানে প্রবাবিলিটি আছে। তো আমার মনে হচ্ছে লাস্টের অপশনটাই ঠিক আছে। একদম ঠিক আছে। তার কারণ হচ্ছে এক্স ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন যদি কোনো ক্রোমোজোমে হয়, আমরা জানি যে মাউস মানে ম্যামালিয়ান সিস্টেম, তার মানে এক্স ক্রোমোজোমের মধ্যে ওই এক্স আইসি বা এক্স ইনঅ্যাক্টিভেশন সেন্টারটা থাকবে, এবং ওখানে জিস্ট বলে একটা লোকাস থাকে যেটা কিনা মানে কোনো ক্রোমোজোম পেন্ট করে দিয়ে ক্রোমোজোমটাকে সাইলেন্স করায় আর কি। ওকে, তো তাহলে ওই এক্স ইনঅ্যাক্টিভেশন সেন্টারটা যদি অন্য ক্রোমোজোমে ঢুকে যায়, তাহলে সেই ক্রোমোজোমের মধ্যেও অনেকগুলো জিন সাইলেন্স হয়ে যাওয়ার চান্স থেকে যায়। কিন্তু আহ, ওই ট্রান্সজিনটাকে যখন এমন ক্রোমোজোমে ঢোকানো হচ্ছে যেখানে আদৌ ওই এক্স ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনটা নেই, তখন কোনো সমস্যাই নেই, অন্যান্য পাঁচটা জিনের মতো ও এক্সপ্রেস করবে। কিন্তু এক্স ইনঅ্যাক্টিভেশন সেন্টারটা থাকলে তখনই মুশকিল। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলবো, এখানে শুধু লার্জ ট্রান্সলোকেশন বলেছে, মানে আমাদেরকে অ্যাজিউম করে নিতে হচ্ছে যে এক্স ক্রোমোজোমের ওই এক্স ইনঅ্যাক্টিভেশন সেন্টারটা রয়েছে ওই ট্রান্সলোকেশনটার মধ্যে। যদি এমন হয় ওইটা বাদ দিয়ে বাকি অন্য কোনো পোর্শন থেকে ট্রান্সলোকেশন হয়, তাহলে কিন্তু বেসিক্যালি কিছু হবে না। এইটা একটু মাথায় রাখতে হবে। সো এখানে ওই এক্স আইসি, এটা অ্যাজিউম করে নিতে হচ্ছে যে দিস লোকাস ইজ প্রেজেন্ট উইদিন দ্য লার্জ ট্রান্সলোকেশন, অনলি দেন দিস ডোসেজ কম্পেনসেশন অর দ্য সাইলেন্সিং উইল অকার। কেমন? কিন্তু এটা কিন্তু প্রশ্নে লেখা নেই কোথাও। যাই হোক, এখানে আমাদের এইটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে, ডোসেজ কম্পেনসেশন। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দীপঙ্কর, পরেরটায় আয়। দীপঙ্কর, আনমিউট করে আনসার দিবি রে একটু। Sir, হ্যাঁ, বল। 5 bacterial markers were followed for a co-trans transduction experiment. The following table documents the observation for this experiment. Plus denotes co-transduction and minus denotes lack. Therefore, ND stand for not determined. হুম, And pick the correct order in which the genes are arranged on the bacterial chromosome. হুম, স্যার এখানে প্রথমে যদি দেখি, প্রথমে হচ্ছে আর্জিনিন, হুম, বল। আর্জিনিন গ্যাল আর স্টেপটোমাইসিন, হুম, এই তিনটে ঢুকছে প্রথমে। মানে আর্জিনের সঙ্গে গ্যাল ঢুকছে, তার সঙ্গে স্টেপটোমাইসিন ঢুকছে। গ্যাল, আর্জিনিন, আর্জিনিন আর গ্যালের। স্টেপটোমাইসিন। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে স্টেপটোমাইসিন, লিউসিন, মিথিওনাইন ঢুকছে। আর থার্ড হচ্ছে আর্জিনিন আর সরি আর্জিনিন, গ্যাল আর স্টেপটোমাইসিন। আচ্ছা, আমরা একটা একটা করে নিই। প্রথমে গ্যালের এটা ধরি, আর্জিনিন, যে গ্যাল, গ্যালের সাথে কো ট্রানজাকশন একদিকে আর্জিনিনেরও হচ্ছে, একদিকে স্ট্রেপ্টোমাইসিনেরও হচ্ছে। গ্যাল, এটা প্রথম। আর্জিনিন, স্টেপটোমাইসিন। হুম। লিউসিনের সাথে একদিকে স্ট্রেপ্টোমাইসিনের হচ্ছে, একদিকে মেথিওনিন হচ্ছে। গেল। আর্জিনিন সম্পর্কে তারপর এখান থেকে নতুন কোনো ইনফরমেশন আর পাওয়া গেল না। এরপর স্ট্রেপ্টোমাইসিনের হ্যাঁ, সাথে দেখা যাচ্ছে হ্যাঁ স্যার, আবার প্রথমটা। তারপরে তো লিউসিনের হচ্ছে। স্টেপটোমাইসিন। হুম।
ঠিক আছে, লাস্টেরটা স্ট্রেপ্টোমাইসিনের সাথে আবার লিউসিনের হচ্ছে। আর হচ্ছে মিথিওনাইন হচ্ছে স্যার, পাচ্ছি না, আপনার স্ট্রিপ্টোমাইসিন লিউসিন হচ্ছে, তাহলে জিনোটার হচ্ছে লিউসিন হচ্ছে, তাহলে জিনোটার আর্জিনিন, গ্যালিন, স্ট্রেপ্টোমাইসিন, লিউসিন, মিথিওনাইন। আর্চ গ্যালস এসটিআর, তার লিউ লিউ আর মেথিওনিন, মিথিওনিন। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এই আমাদের 4-এর অপশনটা হবে। বাকি যেগুলো আছে সেগুলো সবই মানে কিছু না কিছু জায়গাতে এলোমেলো করে দেওয়া যাবে। প্রথম দিকটায় দেখা যাক, গ্যালের পাশেই লিউ দিয়ে দিয়েছে, এখানে গ্যাল আর লিউতে মাইনাস, মানে এদের কো ট্রানজাকশন হয় না, অতএব এটা ভুল হয়ে গেল। তারপরে কি আছে, লিউ এর পরেই মেট, এটাতে অসুবিধা নেই, মেটের পরে হচ্ছে আর্জিনিন, মেট আর আর্জিনিনের মধ্যে নট ডিটারমাইন্ড, কিছু জানা যায়নি। আর্জিনিনের স্ট্রেপ্টোমাইসিন, এই যে এখানে যখনই নট ডিটারমাইন্ড তখনই আমাদের কাছে যথেষ্ট ডেটা নেই যে মেট আর আর্জিনিন যে পাশাপাশি আছে এটা আমরা বলতে পারবো না। আচ্ছা, তারপর লিউ এসটিআর, মেট, আবার মেট আর গ্যাল এখানে পাশাপাশি করে দিয়েছে। মেট আর গ্যাল এখানে মাইনাস করা ছিল, মানে কোনো ট্রানজাকশন হচ্ছে না, কাজেই 2-এর মতোই 3-এরটাও পসিবল। তাহলে একমাত্র এখানে 4-এর অপশনটাই হতে হবে। ঠিক আছে, অ্যাবসলিউটলি। প্রোডাকশন হচ্ছে না, হ্যাঁ। নেক্সট এবার কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছি। লোপামুদ্রা, কোয়েশ্চেন 7। স্যার এই কোয়েশ্চেনটা না বুঝতে পারিনি, পরেরগুলো করেছি। আচ্ছা, দেখা যাক। Two interacting genes that are independently assorting were involved in the same pathway. Okay. Absence of either gene function leads to absence of the end product of the pathway. A dihybrid cross involving the two genes is carried out. What fraction of F2 progeny will show the presence of the end product? দেখ, প্রশ্নটা মন দিয়ে পড়লেই পারতিস কিন্তু। দুটো ইন্টারঅ্যাক্টিং জিন যারা কিনা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টিং, তাদের মধ্যে আমরা যদি একটা ডাইহাইব্রিড ক্রস করাই, আমরা ধরে নিই দুটো জিন হচ্ছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে ডাইহাইব্রিড ক্রস মানে কি, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এর সাথে ক্রস হবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ঠিক আছে? তো এবার আমরা জানি যে এখান থেকে 4 ধরনের জেনোটাইপিং ক্লাস তৈরি হয়, ক্যাপিটাল এ ড্যাশ, ক্যাপিটাল বি ড্যাশ, ক্যাপিটাল এ ড্যাশ, স্মল বি স্মল বি, small a, capital B dash, and small a, small b, small. Okay. এবার এখানে কি বলছে, absence of either genes function lead to absence of the end product of the pathway. তাহলে শুধু প্রথম ক্যাটাগরিটা বাদ দিয়ে এই তিনটের কোনোটাতেই এন্ড প্রোডাক্ট তৈরি হবে না, কেননা সেখানে আইদার বিটা হোমোজাইগাস রিসেসিভ অথবা এ হোমোজাইগাস রিসেসিভ, আর লাস্টেরটাই সবকটাই হোমোজাইগাস রিসেসিভ। এবার ক্লাসিক্যাল রেশিও আমরা কি জানি, 9:3:3:1। তাহলে শুধু এই যেটা 9 সেইটাতেই এন্ড প্রোডাক্ট তৈরি হবে, কারণ এখানে ওয়াইল্ড টাইপ অ্যালিল দুটোরই আছে, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি। এবার তাহলে যদি আমরা এটাকে ফ্র্যাকশনের হিসাবে দেখি, 9-3-12-3-15-1-16, মানে 16টা পসিবল প্রজেনির মধ্যে 9 জনের মধ্যে এন্ড প্রোডাক্ট পাওয়া যাবে, অতএব আমার আনসার হবে 9/16। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে লোপামুদ্রা এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেন 8, এটা তাহলে আমরা আসবো হচ্ছে পিআর কাছে। কোয়েশ্চেন নাম্বার 8। হ্যাঁ স্যার। আচ্ছা পিয়া, এই প্রশ্নটা স্যার কোয়েশ্চেনটা পড়ছি। এটা পড়ার দরকার নেই, এটা তো এমনি আমাদের একটা সিম্পল 3 পয়েন্ট জিন ম্যাপিং টাইপ 1, মানে 8টা প্রজেনিটি। তুই আমাকে ফার্স্টে বল যে মিডল জিনটা কি, মিডল জিনটা কি আছে?
মিডল জিন বি আছে। বি মিডল জিন এসছে, তার মানে এটার ম্যাপটা আইদার এ বি সি হ্যাঁ, অর সি বি এ। রিকম্বিনেশন পার্সেন্ট বিটুইন এ অ্যান্ড বি কত এ, এসছে, এ আর বি এর মধ্যে? হুম 25। 25% এসছে এ আর বি এর মধ্যে, তার মানে 25 ম্যাপ ইউনিটস। আর বি আর সি এর মধ্যে হুম 17। বি আর সি এর মধ্যে 17, অ্যাবসলিউটলি কারেক্ট। কেন এই অঙ্ক আর এত হাজার বার এগুলো করা হয়েছে যে আর হুম এক্সপ্লেন করবার কিছু দরকার নেই, এটাই কারেক্ট আনসার। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি। হ্যাঁ। হুম। নেক্সটটা রুবিনা, কোয়েশ্চেন নাম্বার 9। হ্যাঁ স্যার। A 3-point test cross was carried out in Drosophila melanogaster involving three adjacent genes X, Y, and Z arranged in the same order. The distance between X to Y is 32.5 map unit and that between Y to Z is 20.5 map unit. The coefficient of coincidence 0.886. What is the percentage of double recombinants in the progeny obtained from the test cause? স্যার এখানে আমরা যে সিওসি যেটা জানি অবজার্ভ ডিসিও বাই এক্সপেক্টেড ডিসিও, যেটা তো এখানে এক্সপেক্টেড ডিসিওটা ওই যে দুটো ম্যাপ ডিস্টেন্স দেওয়া আছে ওই 32.5/100 ইন্টু 20.5/100 ইন্টু 100 দিয়ে করলে ওটা হচ্ছে 6.6625 বেরোচ্ছে। আর কোইন্সিডেন্স মানে আমরা জানি তো এখানে অবজার্ভ ডিসিও যেটা হবে ওটা 5.90 এসছে, তার মানে ওটা ওই অপশন এ ক্লোজ, যেটা। হ্যাঁ, যে অলমোস্ট 6%, একদম কারেক্ট। ঠিক আছে, ওকে। আমাদের তাহলে এই জুন 2016 শেষ হলো, ডিসেম্বর 2016-তে চলে যাচ্ছি। তাহলে শ্রেয়া বলবি ডিসেম্বর 2016-র প্রথম। Hi, sir. If non-disjunction occurs in meiosis 1, which of the following scenario is most likely to occur? Option হচ্ছে 2 gametes will be n plus 1 and 2 will be n minus 1. 1 gamete will be n plus 1, 2 will be n and 1 will be n minus 1. 2 gametes will be normal and 2 will be n minus 1. 2 gametes will be normal and 2 will be n plus 1. স্যার যেহেতু মিওসিস 1 এর নন ডিসজাংশনটা হয়েছে, তাই 2n থেকে মানে প্রথমেই n প্লাস 1 আর n মাইনাস 1 হয়েছে, আর মিওসিস 2 তে গিয়ে আবার ওই n প্লাস 1টা থেকে দুটো হয়েছে আর n মাইনাস 1টা থেকে দুটো হয়েছে, তাহলে ফার্স্ট অপশনটাই কারেক্ট, মানে 2 gametes will be n plus 1 and 2 will be n minus 1. একদম কারেক্ট। পরেরটা চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 2। এটা তাহলে শ্রেয়সী বল। হ্যাঁ স্যার, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে which of the following mutagens is most likely to result in a single amino acid change in a gene product? Options আছে acridin orange, X-rays, ethyl methane sulfonate, ইথিডিয়াম ব্রোমাইড। তো অ্যাক্রিডিন অরেঞ্জ, এক্স-রেজ আর ইথিডিয়াম ব্রোমাইডের ক্ষেত্রে আমরা জানি যে এই মিউটেশন গুলো ফ্রেমশিফট মিউটেশন ঘটায়, মানে ডিলিশন বা অ্যাডিশন অফ বেস পেয়ার করে বলে ফ্রেমশিফট মিউটেশন হয়। কিন্তু এখানে কোয়েশ্চেনে বলেছে সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ কোনটা রেজাল্ট করে। তো ইথাইল মিথেন সালফোনেট GC to AT ট্রানজিশন মিউটেশন ঘটায়, তো তাই ইথাইল মিথেন সালফোনেটটাই হবে মনে হচ্ছে। একদম ঠিক আছে, ওকে। কোয়েশ্চেন 3-তে চলে যাচ্ছি, সৌমাভ। Sir, maternal inheritance of coiling of a cell in snail is well established. The dextral coiling depends on the dominant allele capital D and the sinistral coiling depending upon the recessive allele small d. A female F1 progeny of dextral capital D and small d type is crossed with the male sinistral snail. What will be the ratio of heterozygous and homozygous individual in F2 progeny? স্যার এটা অ্যাকচুয়ালি 1:1 রেশিও হবে।
কারণ যদি মানে F1 এ ক্রস করানো হয়, হুম, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ক্যাপিটাল ডি ইজ টু ক্যাপিটাল ডি স্মল ডি হুম, ইজ টু ক্যাপিটাল ডি স্মল ডি ইজ টু স্মল ডি স্মল ডি। সেক্ষেত্রে স্যার 1:1 রেশিওটা আসছে। একদম ঠিক আছে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে গেলাম। সুপ্রতিম, কোয়েশ্চেন নাম্বার 4। হ্যাঁ স্যার। হুম, Which of the following is true for the cells harboring F plasmid? Their F plasmid is non-functional, option A. Option B is they exhibit increased rates of transfer of all chromosomal genes. Option C is they are melodiploid. And option 4 is they fail to survive as the chromosomal origin of replication is inactivated. So এখানে melodiploid হবে, কারণ F plasmid এর ক্ষেত্রে আমরা ওই melodiploid ব্যাকটেরিয়াই পাই। হুম, ওর অপশন 3টাই হবে স্যার। হুম, একদম ঠিক। মানে কোনো সেলের মধ্যে এ প্লাজমিড যদি থাকে তারা পার্শিয়ালি ডিপ্লয়েড হয়। সো বার্ষে রিপ্লয়েড ওই হয়ে যায়। কারণের জন্য মেরোডাপ ডিপ্লয়েড বলে আর সেই জিনিসটা। তো এটা ঠিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 এ চলে আসছি। এটা তাহলে সুস্মিতা দাস বলবি। Inversions are considered as crossover suppressor because homozygous inversions are lethal and thus they do not appear in next generation. Number 2 বলছে inversion heterozygotes, that is one copy having normal chromosome and its homolog having inversion, does not allow crossing over to occur as they cannot pair at all. Number 3 বলছে due to inversion present, four chromosomes take part in the pairing and crossing over events and make the structure difficult for separation and gamete formation. Number 4 যেটা বলছে the pairing and crossing over do occur in inversion heterozygotes, but the gamete having crossover product are lethal. স্যার এই নাম্বার 4 অপশনটাই ঠিক মনে হচ্ছে, কারণ আহ, যেহেতু ক্রসিং ওভার পেয়ারিং আর ক্রসিং ওভার তো হয়ে থাকবেই, কিন্তু ক্রস ওভার প্রোডাক্ট গুলো সেগুলো সার্ভাইভ করতে পারবে না, কারণ সেখানে ডিলিশন ডুপ্লিকেশন বা ডাইসেন্ট্রিক অ্যাসেন্ট্রিক টাইপের যে গ্যামেটস গুলো হবে সেগুলো আর সার্ভাইভ করতে পারবে না, সেগুলো লেথাল হবে। একদম ঠিক। আমরা জানি যে ক্রসিং ওভারে পার্টিসিপেট ওরা দিব্যি করে, আর 4টে স্ট্র্যান্ড করে না, পার্টিসিপেট করে 2টো স্ট্র্যান্ড। ওই জন্য আমরা যে কোনো ইনভার্সন হেটেরোজাইগোট থেকে 2টো নন ক্রস ওভার প্রোডাক্ট পাই, 2টো ক্রস ওভার প্রোডাক্ট পাই। কিন্তু যে 2টো ক্রস ওভার করে তাদের মধ্যে যেহেতু ডিলিশন ডুপ্লিকেশন এই ধরনের নানান রকম ব্যাপার হয়ে যায় পেরিসেন্ট্রিক হলে, আর প্যারাসেন্ট্রিক হলে ডিলিশন ডুপ্লিকেশন তো থাকেই, তার সাথে আবার ডাইসেন্ট্রিক আর অ্যাসেন্ট্রিক ফ্র্যাগমেন্ট তৈরি হয়, তো সেইগুলো ওই কারণে সার্ভাইভ করতে পারে না। তো এই জন্য আমাদের 4-এর অপশনটা কারেক্ট অপশন। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6 এ যাচ্ছি। সুস্মিতা দত্ত বলবি এটা। এটা বলছে a pair of alleles govern seed size in a crop plant. Capital B allele responsible for bold seed is dominant over small b allele controlling small seed. An experiment was carried out to test if an identified dominant DNA marker 5 kb band হুম, is linked to alleles controlling seed size. হুম, A plant heterozygous for the marker and the alleles was crossed to a small seeded plant lacking the 5 kb band. হুম, 100 progeny obtained from the cross were analyzed for the presence and absence of the DNA marker. হুম, The results are tabulated below. এখানে ওই নাম্বার অফ প্রোজেনি স্টাডি অনুযায়ী প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ ডিএনএ মার্কার যদি স্টাডি করা হয়, হুম, তো দেখা গেছে যে বোল্ড সিড আছে এরকম প্ল্যান্ট আছে 22টা আর অ্যাবসেন্ট হচ্ছে 23টা, আর স্মল সিড প্ল্যান্ট যেখানে ডিএনএ মার্কার আছে প্রেজেন্ট তারা হচ্ছে 27টা, ডিএনএ মার্কার নেই এরকম হচ্ছে 28টা।
তো বেসড অন দ্য অ্যাবাভ অবজারভেশনস হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কনক্লুশনস ইজ কারেক্ট। এখানে মোটামুটি যদি আমরা ওই হেটারোজাইগাস প্ল্যান্টের সাথে একটা স্মল সিডেড প্ল্যান্ট মানে স্মল বি আর ক্যাপিটাল বি স্মল বি ক্রস করাই, তাহলে আমরা ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বি এরকম দুটো টাইপ পাবো। তো সেই অনুযায়ী বোল্ড সিড পাবো একটা মানে 1:1 প্রজাতিতে পাবো বোল্ড সিড আর স্মল সিড। তো এখানে যদি আমরা রেশিওগুলো দেখি সেক্ষেত্রে মোটামুটি রেশিওগুলো সবই সমান আছে। এবার যদি আমরা ওই 5 KB ব্যান্ডের রেসপেক্টে দেখি, তাহলে যেখানে ক্যাপিটাল বিটা ছিল শুধু সেখানেই 5 KB ব্যান্ডটা ছিল। তো এখানে যখন চার্টটা আমরা ফলো করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মল বি প্ল্যান্ট যারা এসছে সেখানেও আমরা ডিএনএ মার্কারের প্রেজেন্স পেয়েছি 27টা প্ল্যান্টের ক্ষেত্রে। আবার অন্যদিকে যারা ক্যাপিটাল বি প্ল্যান্ট এসছে ডমিনেন্ট আছে যাদের মধ্যে হেটারোজাইগাস অফস্প্রিংরা, তাদের মধ্যে আমরা 23টা প্ল্যান্টে অ্যাবসেন্সও পেয়েছি। তো সুতরাং এখান থেকে বোঝা যেতে পারে যে ডিএনএ মার্কারটার সাথে অ্যালিলটার কোনো লিঙ্ক নেই। তো সেই জন্য যেটা ওই অপশন 2-তে বলেছে যে 5 KB ব্যান্ড ইজ লিঙ্ক টু ক্যাপিটাল বি, এটাও হবে না কারণ আমরা 23টা অ্যাবসেন্ট পেয়েছি। আর 3-এ যেটা বলেছে যে 5 KB ব্যান্ড ইজ লিঙ্ক টু স্মল বি, সেটাও হবে না কারণ আমরা 27টা প্ল্যান্টে প্রেজেন্স পেয়েছি। আর 4-এরটাও সেই হিসাবে হচ্ছে না। তো সেই জন্য অপশন 1টা কারেক্ট মনে হচ্ছে যে ডিএনএ মার্কার অ্যাসার্টস ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য ফেনোটাইপ। একদম কারেক্ট। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। নেক্সট এটা আমরা আবার শুরুতে চলে যাব তাহলে। অনমিত্রা, অনমিত্রা এটা বল। 7-এরটা আমি পারিনি। 7-এরটা তো একদমই সোজা প্রশ্ন ছিল। আচ্ছা পরের জন বল তাহলে। অঙ্কিতা কারার বল। হ্যাঁ স্যার। স্যার এখানে তো এই থ্রি মেড ইকুয়ালি মিউট্যান্ট স্ট্রেন ওয়্যার আইসোলেটেড টু স্টাডি দ্য নেচার অফ মিউটেশন। These mutation strains were treated with mutagens, EMS or proflavins, and scored for revertant. These results obtained are summarized below. এবার ওই ABC মিউট্যান্ট স্ট্রেনগুলো এটা ইএমএস এ মাইনাস প্রোফ্লাভিনে প্লাস, বিটা ওই প্লাস মাইনাস এরকম ভাবে দেওয়া আছে। বেসড অন দ্য অ্যাভাব অ্যান্ড দ্য টাইপেল typical mutagenetic effects of EMS and proflavin, what was the nature of original mutation in each strain? uh, Sir, এখানে EMS is responsible for transition and proflavin is responsible for insertion and deletion, যেগুলো ফ্রেমশিফটে হয়। তো সেটা তো স্যার ওই অপশন 4টাতে, এই সরি অপশন 4 না তো অপশন 3টাতে রয়েছে স্যার। এই যে এই ইনসার্শন, এতে হচ্ছে ইনসার্শন ও ডিলিশন অফ আ সিঙ্গেল। হ্যালো, হ্যাঁ ঠিকই বলছিস, বলে যা। এতে প্রোফ্লাভিন দিয়ে রিভার্সন হয়েছে, অতএব এটা ও আচ্ছা, না না একটু একটু এক সেকেন্ড হোল্ড করতে, একটু ওয়েট কর। এই হচ্ছে ইনসার্শন ও ডিলিশন একটু অফ আ। অঙ্কিতা একটু ওয়েট কর, আমি একবার একটু হ্যাঁ, পজ করছি। আর হ্যাঁ বল, আবার বল। হ্যাঁ স্যার, মানে ইএমএসটা তো রেসপন্সিবল ফর ট্রানজিশন, আর প্রোফ্লাভিন ইজ রেসপন্সিবল ফর ইনসার্শন আর ডিলিশন। এবার এখানে এতে তো মানে ইএমএসটার হচ্ছে কি বলবো, মানে প্রোফ্লাভিন এতে পজিটিভ দেখিয়েছে, তো তার মানে তাহলে ওটার ওইখানে ইনসার্শন। ডিলিশন বা ইনসার্শন হয়েছে, একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ, আর বিতে দেখিয়েছে ইএমএস, মানে ইএমএস এখানে ট্রানজিশন মিউটেশন হয়েছে। পজিটিভ দেখিয়েছে, হ্যাঁ মানে দেখিয়েছে, তাহলে ডিলিশন অফ মাল্টিপল বেসিস, তাহলে 3-এর অপশনটা ঠিকঠাক। হ্যাঁ, আচ্ছা তাহলে স্যার এইবারে 3-এর অপশন। হ্যাঁ এখানে যেহেতু দুটো মিলছে, কেমন এই এ মিলে যাচ্ছে ইনসার্শন আর ডিলিশন অফ সিঙ্গেল বেস, আর বিটা মিলছে ট্রানজিশন।
সি সম্পর্কে বেসিক্যালি এখানে কোনো ইনফরমেশনই দেয়া নেই, মানে এমন কোনো মিউটাজেন দেয়া নেই হুইচ কজেস ডিলিশন অফ মাল্টিপল বেসেস। কিন্তু এখানে যেহেতু এ আর বি এই দুটো মিলে যাচ্ছে, তাই জন্য আমাদের কিন্তু তিনেরটাকে নিতে হবে। এবার ওদের প্রোভাইডেড যে আনসার সেটাই শুরুতেই ভুল। এ তে বলেছে ট্রানজিশন, বি তে বলেছে ইনসার্শন অর ডিলিশন। ইট ইজ নেভার পসিবল। মানে এ আর বিটাও খুব ওয়েল নোন দুটো মিউটাজেন, আমরা জানি যে তারা কি করে, কাজে এটা হ্যাঁ কখনোই হতে পারে না। কাজে এই এ আর বি মিলছে বলে সেই জন্য সিটাকে আমায় ধরে নিতে হচ্ছে, যা আছে আছে আমি সেটাই করে দেবো। কিন্তু এখানে এমন কোনো ইনফরমেশন দেয়া নেই। আরেকটা যদি কোনো মিউটাজেন দেয়া থাকতো তবে কনফার্ম করা যেত, সেটা করার কোনো উপায় নেই। কিন্তু এখানে এছাড়া আর অন্য কিছু হতে পারে না এই তিনের অপশনটা ছাড়া। ঠিক আছে, আচ্ছা, ওকে, পরের প্রশ্নে যাবো এবার। এখানে সবাই কিন্তু মানে এই প্রোভাইডেড আনসার গুলো কোনো কোনো ক্ষেত্রে যে চেঞ্জ করছে সেগুলো নোট রাখবি, কিন্তু মানে ওই পিডিএফটা থেকে গেল পরে ভুলে গেলি এরকম যেন না হয়। আচ্ছা, নেক্সট আবার অঙ্কুশের কাছে আসছি, কোয়েশ্চেন নাম্বার 8। স্যার 8 নম্বরটা করিনি। 8 নম্বরটা করিসনি, এটা তো ইজি ছিল। ঠিক আছে, পরের জনের কাছে যাচ্ছি, অনুষ্কা, Answer. বল। The following scheme represents deletions in R2 locus of Phaj T4 from a common reference point. তো ডিলিশন 1 to 4 ওই এটা দেওয়া আছে, আর তারপর লেখা আছে 4 point mutations A to D are tested against 4 deletions for their ability or inability, ability প্লাস দিয়ে ডিনোট করা হয়েছে, inability মাইনাস দিয়ে, to give wild type R2 plus recombinants. The results are summarized below. তো according to table আমরা দেখতে পাচ্ছি যে D is able to give wild type in only 1, আর B is able to give wild type in 1 and 2, আর তারপরে A is able to give wild type in 1, 2 and 3, আর C is able to give wild type in 1, 2, 3, 4. সেই জন্য হচ্ছে আগে D, then B, মানে then এই A, লাইন then টেনে টেনে আশা করি প্লটটা করেছিস, মানে যেরকম ভাবে হ্যাঁ আমরা পয়েন্ট মিউটেশন আর ডিলিশনের ম্যাপিংটা করি। ম্যাপ করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সেখানে প্রথমে ডি দেখা যাচ্ছে D শুধুমাত্র একের সাথে নন একে, ওভারল্যাপিং, 2, 3, 4-এর সাথে হ্যাঁ ওভারল্যাপিং। তার মানে ডি এর লোকেশনটা আমরা বলতে পারি যে ডি হচ্ছে তিনটের সাথেই করে যাচ্ছে, ডি হচ্ছে এখানে। আচ্ছা, তারপর সি 4টের সাথেই নন ওভারল্যাপিং, তার মানে সি একদমই এদের বাইরে কোনো জায়গায় আছে, কারোর সাথেই ওভারল্যাপ করছে না। আচ্ছা, বি হচ্ছে দুটোর সাথে, 1 আর 2 এর সাথে নন ওভারল্যাপিং, 3, 4-এর সাথে ওভারল্যাপিং। তাহলে 3, 4-এর সাথে ওভারল্যাপিং হলে বিটা এখানে থাকবে। আর এ 1, 2, 3 তিনটের সাথে নন ওভারল্যাপিং, শুধু 4-এর সাথে ওভারল্যাপিং। তো 4-এর সাথে ওভারল্যাপিং মানে এরকম একটা কোনো জায়গাতে দিয়ে দিলাম, তো এ। তো ডিবি এসি, এটা অঙ্কুশ, এটা তো একদম ইজি ছিল, এটা না পারার মতন তো কোনো প্রশ্নই নয়। ওকে, ঠিক আছে, ভেরি গুড অনুষ্কা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এবার, কোয়েশ্চেন নাম্বার 9। এটা চন্দন, তোর কাছে আবার আসছে। As the following pedigree shows the inheritance patterns of a trait. বলে পেডিগ্রিটা যেটা দেওয়া আছে, from the following select the possible mode of inheritance and the probability that the daughter in generation 3 will show the trait. স্যার এখানে যে কটা অপশন আছে, তো যে উত্তরটা দেওয়া আছে উত্তরটা আমার মনে হচ্ছে ভুল আছে। এক একটা হতে পারে এক্স লিঙ্ক রিসেসিভ, কারণ অটোজোমাল যদি রিসেসিভ হয় তো সেখানে আমরা জানি আনএফেক্টেড প্যারেন্টস হ্যাভিং এফেক্টেড ডটার্স, তো এখানে তো ওরকম কোনো না না, কিছুই সেটা দেখতে তো পাচ্ছি। ওইটা দিয়ে আমরা কনফার্ম করি, কিন্তু ওটা না থাকলে যে ওটা অটোসোমাল রিসেসিভ হতে পারে না তা নয়। ওটা একটা কনফার্মেটরি ক্যারেক্টার, কিন্তু ওটা এমন নয় যে ওটা থাকতেই হবে। কিন্তু এখানে এমন একটা জিনিস আছে, এই দেখ, মা অ্যাফেক্টেড কিন্তু এই ছেলেটা অ্যাফেক্টেড নয়, তাহলে এটা কি করে এক্স লিঙ্ক রিসেসিভ হবে? দেখেছিস?
এক্স লিঙ্ক রিসেসিভে কি মা অ্যাফেক্টেড হলে সবকটা ছেলেকে অ্যাফেক্টেড হতেই হবে। তার যদি কোনো রকম কোনো ব্যতিক্রম হয়ে যায় সেক্ষেত্রে ওটা আর এক্স লিঙ্ক রিসেসিভ কখনোই হতে পারবে না আর কি। কেন মা অ্যাফেক্টেড মানে মায়ের মধ্যে দুটো এক্স ক্রোমোজোমই মিউট্যান্ট, ছেলেটা তো ওইটাই পাবে, বাবার থেকে তো পাবে ওয়াই ক্রোমোজোম। কাজে মানে ছেলে অ্যাফেক্টেড নয় মানেই এখানে বুঝতে হবে এক্স লিঙ্ক রিসেসিভ গুলো ওইখানেই ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, এবার পড়ে থাকছে অটোসোমাল রিসেসিভ। তাহলে এবার অটোসোমাল রিসেসিভই ধরে নিয়ে আমাকে জেনোটাইপিং করতে হবে। তার মানে যেখানে যেখানে অ্যাফেক্টেড স্মলে করে দেয়া যাক সেগুলো সব। তার মানে আমরা বুঝতেই পারছি যে কোনগুলো ক্যাপিটালে স্মলে হবে। এবার ক্যাপিটাল স্মলের সাথে স্মলের ক্রস করালে হাফ চান্স থাকে যে এটা ক্যাপিটাল স্মলে হবে। সো এখানে ওই একটাই প্রবাবিলিটি আসছে, তাই 3-এরটা কারেক্ট। পরেরটায় চলে যাচ্ছি। আচ্ছা, এটাই লাস্ট কোয়েশ্চেন আজকে। স্যার, হ্যাঁ বল বল। স্যার এটা ওই প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে করতে হবে না? ওই এখানে মানে বাকি জেনারেশন 2 তে 3। জেনারেশন 2 তে তো আমরা সবকটারই জানি। এখানে তো কোথাও কোনো প্রবাবিলিটি আসছে না অন্য কোনো জায়গাতে, প্রত্যেকটার তো কনফার্ম জেনোটাইপ লিখে দেয়া যাচ্ছে, তাই না? প্রোডাক্ট রুলের গল্পটা তো তখনই আসে যদি এখানে 2-3 ওদিকে 1-3 এইসবের থাকে আর কি। এখানে তো ওরকম কিছু নেই। এখানে তো তুই 1 আর 2 জেনারেশনের সবকটারই জেনোটাইপ লিখে দিতে পারছিস। কনফার্ম হ্যাঁ হ্যাঁ, জেনোটাইপ, পাচ্ছি। কনফার্ম জেনোটাইপ হুম। লিখে দিলে আর ওই প্রবাবিলিটি বলে কিছু আসছে না, তাই না? ও, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন 119 এটা তাহলে দীপঙ্করের কাছে আসছে। Interrupted mating experiments were performed using three different HFR strains, 1 to 3. The three strains have different combination of selectable markers. The time of entry for markers for each strain is shown in the table below. এইখানে দেখা যাচ্ছে যে HFR 1 strain প্রথমে ঢুকেছে মিথিওনিন, থ্রিওনিন, স্টেপটোমাইসিন, ফিনাইলালানিন, প্রোলিন। আর সেকেন্ড এইচএফআর স্ট্রেন ওটা ঢুকেছে স্টেপটোমাইসিন, পিউআর মানে পিউডোমাইসিন, তারপরে প্রোলিন, হিস্টিডিন, মিথিওনিন। তা এইখানে দেখা যাচ্ছে স্টেপটোমাইসিনের পর আমি যদি নিই প্রথমে এইচএফআর স্ট্রেন দেখি, মিথিওনিন ঢুকলো, টিএইচআর ঢুকলো, এসটিআর ঢুকলো, পিএইচই, তারপরে প্রোলিন। তারপরে স্টেপটোমাইসিনের পর সেকেন্ড এইচএফআর স্ট্রেনে দেখছি পিউআর ঢুকছে। এখানে স্টেপটোমাইসিন আর পিউআর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 13 মিনিটস। হ্যাঁ, তাহলে স্টেপটোমাইসিনের পর যে ফিনাইল অ্যালানাইন প্রথমে লিখেছিলাম ওদের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিটস, এসটিআর আর পিএইচএ। মানে এদের ডিস্টেন্স মানে এইচএফআর 1 স্ট্রেনটাকে যদি দেখি 5 মিনিটস হচ্ছে, তাহলে ডেফিনেটলি পিউআর অবশ্যই হবে পিএইচির পর। পিউআর হবে পিএইচির পর, মানে স্টেপটোমাইসিন, ফিনাইল অ্যালানাইন, তারপরে পিউআর হবে, একদম। তারপরে হবে হিস্টিডিন। তারপরে সেকেন্ডে আবার চলে আসছি, এই থার্ডে চলে আসছি। থার্ডে প্রোলিন হচ্ছে, হিস্টিডিন হচ্ছে, মিথিওনিন হচ্ছে, স্টেপটোমাইসিন, ফিনাইলালানিন। একদম। তাহলে দেখা যাচ্ছে যে এইচএফআর স্টেনে প্রোলিনের পর হিস্টিডিন আছে। আবার যদি ওটা যদি ঘুরে রাউন্ড সার্কেল করি, যেহেতু ওটা সার্কুলার ডিএনএ, তাহলে প্রোলিনের পর হিস্টিডিন চলে আসছে, তারপরে মিথিওনিন চলে আসছে, এসটিআর চলে আসছে, ফিনাইলালানিন। তাহলে এইখানে আমার একটা অ্যান্সারও মিলে মনে হচ্ছে ভুল আছে, জানি না। তো এরকম হচ্ছে জিনের একটা মিথিওনিন, থ্রিওনিন, স্টেপটোমাইসিন, পিএইচই, পিউরোমাইসিন, পিআরও, হিস্টিডিন। মিথিওনিন, থ্রিওনিন, এসটিআর, তারপর বলছিস পিএইচই, তারপর পিএইচই, পিউরোমাইসিন, প্রোলিন, হিস্টিডিন। পিউআর। হ্যাঁ স্যার, এটা। আচ্ছা, আমি একবার যেখানে চট করে প্রথমটা আঁকা যাক। প্রথমে মেথিওনিন 5 মিনিটে ঢুকছে, থ্রিওনিন
17 মিনিটে, STRR 25 মিনিটে, ফিনাইলঅ্যালানিন 30 মিনিটে, প্রোলিন 45 মিনিট। ভালো কথা। তারপরেরটায় দেখা যাচ্ছে STRR 15 মিনিটে ঢুকেছে, পিউরোমাইসিন ঢুকেছে 28 মিনিটে, তাহলে পিউরোমাইসিনটা আছে এইখানে। তারপরে প্রোলিন 35 মিনিট, হিস্টিডিন 45 মিনিট, মেথিওনিন 55 মিনিট। ওকে, তারপরটা শুরুই হচ্ছে প্রোলিন থেকে। প্রোলিন 2 মিনিট, হিস্টিডিন 12 মিনিট, মেথিওনিন 22 মিনিট, STRR 42 মিনিট, ফিনাইলঅ্যালানিন 47 মিনিট। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি একটা সার্কুলার আঁকি, তাহলে আসবে মেথিওনিন, থ্রিওনিন, STRR, ফিনাইলঅ্যালানিন, পিউরোমাইসিন, তারপরে প্রোলিন, তারপর হিস্টিডিন, করে আবার ঘুরে এখানে মেথিওনিন চলে এলো। দেখা যাক প্রথমটায় কি বলছে, মেট, THR, STRR, ফিনাইলঅ্যালানিন, তারপরে প্রোলিন চলে এসছে, তার মানে এটা ভুল হয়ে গেল। আচ্ছা, তারপরে পিউরোমাইসিন দিয়ে শুরু করছে, পিউরোমাইসিন, তারপর হচ্ছে প্রোলিন, তারপর হিস্টিডিন। এখান থেকে যদি শুরু করি, পিউরোমাইসিন, প্রোলিন, হিস্টিডিন, মেথিওনিন, থ্রিওনিন, STRR, ফিনাইলঅ্যালানিন। তাই এইটাকে তো আমার ঠিক বলেই মনে হচ্ছে, ডুয়েটটা। যদি এখান থেকে ওরা তো লিনিয়ার দিয়েছে, ওরা তো কোনো সার্কেল দেয়নি, তাহলে পিউরোমাইসিন, প্রোলিন, হিস্টিডিন, মেথিওনিন, থ্রিওনিন, না না STRR, ফিনাইলঅ্যালানিন, তাই না? এই ডুয়েটটা দেখ একবার, ওরা পিউরোমাইসিন থেকে শুরু হ্যাঁ করেছে। স্যার, দুইটা। ডুয়েটটা ঠিক হচ্ছে, তাই না? পিউরোমাইসিনের পরে প্রোলিন দিয়েছে, হুম হুম। তারপরে হিস্টিডিন দিয়েছে, তারপর হ্যাঁ স্যার, মেথিওনিন ঠিক আছে। দিয়েছে, থ্রিওনিন দিয়েছে, তারপরে STRR দিয়েছে, আর ফিনাইলঅ্যালানিন দিয়েছে। তো ডুয়েটটা ঠিক। তারপরেটাও দেখে নি সব করে। STRR এর পর, STR এর পরেই পিউরোমাইসিন হুম দিয়ে হুম। দিয়েছে, এটা ভুল হয়ে গেল। চারেরটায় হচ্ছে হিস, মেট, মেটের পরেই হ্যাঁ ফিনাইলঅ্যালানিন চলে এসেছে, এটাও ভুল হয়ে গেল। এই যে এখানে আমাদের যে আনসারটা ওরা দিয়েছে অপশন 1, এটা কারেক্ট নয়, অপশন 2 হচ্ছে কারেক্ট আনসার। বিপি স্যার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আমি স্যার লিনিয়ার হিসেবে ভেবেছিলাম, ওই জন্য। না না, এখানে ওই সার্কেলটা এঁকে নিতে হবে, এঁকে নিয়ে তারপরে মেলাতে হবে যে ওটার সাথে কোনটা দিয়েছে, কেমন? তার কারণ এখানে একটা জিনিস দেখ, হ্যাঁ স্যার। মানে এখানে তো কোনো একটাকে প্রথম জিন বলে ধরে নেওয়া যাচ্ছে না, যেটাই হচ্ছে ফার্স্ট জিন। কাজেই আমি সার্কেল এঁকে নেবো, সার্কেলটা এঁকে নিয়ে হুম হুম। তারপরে এর সাথে ম্যাচ করাবো, সিকোয়েন্স করতে বলছি। আচ্ছা স্যার। ঠিক আছে, আমাদের তো আর কোনো প্রশ্ন নেই। তাহলে আজকে 2016 হয়ে গেল, কালকে তাহলে আমরা 2017টা দেয়া আছে, 17টা করবো। ঠিক আছে, ক্লাসটা শেষ করছি তাহলে এখানে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার।